আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিজয়ী হয়ে পশ্চিমবঙ্গে মুসলিম সহ 4 জনকে হত্যা করল বিজেপি। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে ভারত। ডলফিনবাহী মাইন দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের অ্যাকশন। দেশে ফিরছেন মির্জা আব্বাস, জানালেন স্ত্রী। শিশু বক্তা মাদানির দ্বিতীয় বিয়ের গোমর ফাঁস, যেভাবে শ্বশুর হলেন 9 বিয়ে করা কাসেমি। এবার বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। নির্বাচনের আগে বা ভোট গ্রহণের দিন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ফলাফল স্পষ্ট হওয়ার পর থেকেই বিভিন্ন জেলায় সংঘর্ষ, ভাঙচুর ও গোলাগুলির খবর পাওয়া গেছে। এমতাবস্থায় পরিস্থিতিতে এক ওসি গুলিবিদ্ধ হয়েছেন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি হামলায় একাধিক প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দ্য টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর 24 পরগনার সন্দেশখালীর ন্যাজাটে 2 রাজনৈতিক দলের সংঘর্ষ থামাতে গিয়ে ওসি ভারত প্রসূন কর সহ 3 পুলিশ সদস্য গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে যায়। সর্বশেষ তথ্য অনুসারে রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতার জেরে অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। সহিংসতার ঘটনায় বীরভূমের নানুর থানায় সন্তোষপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আবির শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। অন্যদিকে কলকাতার বেলেঘাটায় নির্বাচনের দিন তৃণমূলের এক বুথ এজেন্টকে হত্যার অভিযোগও সামনে এসেছে। বিজেপির পক্ষ থেকেও পাল্টা অভিযোগ উঠেছে। নিউটাউন এবং হাওড়ার উদয়নারায়ণপুরের পৃথক ঘটনায় 2 জন বিজেপি কর্মী খুন হয়েছেন বলে দলটি দাবি করেছে। এই ধারাবাহিকতায় হত্যাকাণ্ডের ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে তাণ্ডব চালানোর পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। এদিকে তৃণমূল সাংসদ ডেরেক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, মধ্য কলকাতায় নিউ মার্কেটের কাছে পুলিশের অনুমতি সাপেক্ষেই মাংসের দোকান ভাঙতে বুলডোজার আনা হয়েছে। জয়ের উদযাপন হিসেবেই তা করা হয়েছে। সিপিএফ কাছেই দাঁড়িয়েছিল, আপনাদের জন্য বিজেপি সারা দুনিয়া দেখুক এই ছবি। এক পুলিশ কর্মকর্তা জানায়, বিজয় মিছিলের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল, তবে বুলডোজার নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। পুলিশ তা দেখেনি। তার ভাষায়, আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করছি, ভাঙচুর করার কোনো খবর নেই, বিষয়টি পুলিশ দেখছে। অন্যদিকে সন্দেশখালীর ন্যাজাটে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাওয়া পুলিশের উপর গুলিবর্ষণ করা হয়েছে। ন্যাজাট থানার ওসি এবং 2 কনস্টেবল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ব্যাপক পুলিশি টহল বসানো হয়েছে। এদিকে ভোট পরবর্তী এই সহিংসতা ঠেকাতে নির্বাচনের আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী আরো 2 মাস পশ্চিমবঙ্গে অবস্থান করবে। তবে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই এই ধরনের প্রাণহানি ও সংঘর্ষের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনাগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এবং অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল বিজয়ের পর রাজ্য ও কেন্দ্রের মধ্যে দীর্ঘদিনের অচলাবস্থার সমাধান হতে পারে বলে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে সরকার গঠনের মাত্র 45 দিনের মধ্যেই বাংলাদেশ ভারত সীমান্তে বেড়া নির্মাণে জমি বরাদ্দ দেবে বিজেপি। বিজেপি নেতাদের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। বিজেপি তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছে যে সরকার গঠনের 45 দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি বরাদ্দ করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির প্রধান লক্ষ্য হলো সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনা। রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতায় বিএসএফ এবং পুলিশ যৌথ অভিযান চালাতে সক্ষম হয়, যার ফলে সীমান্ত জেলাগুলিতে বর্তমানে যে জনতাত্ত্বিক পরিবর্তন ঘটছে তা রোধ করা যাবে। এ লক্ষ্যে দলটি শনাক্ত করো, নির্মূল করো এবং বিতাড়িত করো নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। বিজেপি নেতাদের বরাতে এনডিটিভি আরো জানিয়েছে, সরকার গঠনের 45 দিনের মধ্যেই সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি বরাদ্দ দেবে নবগঠিত বিজেপি সরকার। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ শূন্যে নামিয়ে আনতেই এমন পদক্ষেপ নেবে
গেরুয়া শিবির। বিজেপি নেতারা বলছেন, বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান জোরদারের পাশাপাশি কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগও দেবে মোদী সরকার। এক দশক ধরে পশ্চিমবঙ্গ জয় করতে মরিয়া ছিল ভারতীয় জনতা পার্টি বিজেপি। গেরুয়া ঝড়ের তাণ্ডবে যখন তছনছ তৃণমূল, বাংলায় তখন পদ্মফুলের জয় জয়কার। এমনকি পশ্চিমবঙ্গ জয়ের পর প্রধানমন্ত্রী মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে পদ্ম। এমন বিজয় উল্লাসের কারণটাও অবশ্যই স্পষ্ট। তৃণমূলের ১.৫ দশকের শাসনে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে। আর এর আগে ২০২১ সালে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর কার্যপরিধি ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার প্রস্তাব দিয়েছিল মোদী সরকার। তবে এক রাজ্যে অভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন তৃণমূল সরকার। মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি পুরোপুরি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবকিছু ঠিক থাকলে আগামী পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের আগেই তিনি দেশে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার একটি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। পারিবারিক সূত্র জানিয়েছে, বর্তমানে মির্জা আব্বাস চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে রয়েছেন। গত ১৪ এপ্রিল উন্নত ফিজিওথেরাপির প্রয়োজনে তাকে মালয়েশিয়ার একটি বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার স্বাস্থ্যের ক্রমাগত উন্নতি ঘটছে। আফরোজা আব্বাস তার স্বামীর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন। উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছিলেন ঢাকা ৮ আসনের এই সংসদ সদস্য। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দীর্ঘমেয়াদী শারীরিক সক্ষমতা ফিরে পেতে তাকে মালয়েশিয়ায় নেয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মার্কাজুল শাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বুধবার নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ তথ্য জানান তিনি। মাওলানা রফিকুল ইসলাম মাদানী লিখেছেন, আমি আমার আল্লাহকে ভয় করি, গুনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। দ্বিতীয় বিয়ে। অন্যদিকে ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিয়ে নিয়ে একটি পোস্ট দিয়েছে শরিয়া ভিত্তিক আইডিয়াল ম্যারেজ ব্যুরো ও কনসালটেন্টের প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়। বুধবার ৬ মে দুপুর ১২টার পরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে কিভাবে রফিকুল ইসলাম মাদানী সম্পর্কে তার শ্বশুর হলেন এই বিষয়ে তিনি লিখেছেন, অনেকের প্রথম লাইনটা বুঝতে কষ্ট হচ্ছে, একটু খুলে বলি। হাফেজ ইমাম উদ্দিন সাহেব তিনি আমার বড় চাচার জামাই, তাই তিনি আমার দুলাভাই। আর দ্বিতীয় স্ত্রীর মেয়ের সাথে আমার বিবাহ হয়, তাই তিনি আমার শ্বশুর। তার বড় স্ত্রীর বড় ছেলে আমার দ্বিতীয় স্ত্রীর বোন বিবাহ করেছে, তাই তিনি আমার তালই। তিনি আরো লেখেন, এদিকে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব মাসনা হিসেবে বিবাহ করেছেন হাফেজ ইমাম উদ্দিন সাহেবের চতুর্থ স্ত্রীর ছোট বোনকে। সেই হিসেবে তারা দুজন এখন ভাইরা ভাই। বলতে গেলে অবশেষে মাদানী ভাইও আমার শ্বশুর হয়ে গেলেন। শ্বশুরের ভাইরা ভাই শ্বশুরই তো হবে, তাই না? তথ্য মতে আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা ও ইসলামী বক্তা মুফতি মামুনুর রশিদ কাসেমি এ পর্যন্ত ৯টি বিয়ে করেছেন। এজন্য ২০২৩ সালের নভেম্বর মাসে নারীদের সাথে প্রতারণা ও নির্যাতন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ঢাকা কেরানীগঞ্জ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের তথ্য, তিনি ৯টি বিয়ে করেছেন, যার মধ্যে বর্তমানে ৪ জন স্ত্রী রয়েছেন। এছাড়া ৩ জন তাকে ডিভোর্স দিয়েছেন এবং অন্য ২ জন সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। এবার ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিরুদ্ধে ইরান ডলফিন ব্যবহার করতে পারে এমন দাবি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তা পিট হেগসেথ এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইরানের কাছে কোনো মাইন বহনকারী ডলফিন আছে এমন তথ্য তিনি নিশ্চিত করতে পারেন না। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এমন ডলফিন আছে কিনা সেটিও তিনি নিশ্চিত বা অস্বীকার করতে চান না। তবে তিনি স্পষ্ট করেন, ইরানের এমন কোনো সক্ষমতা নেই বলে তার ধারণা। গত ৩০ এপ্রিল ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরানি কর্মকর্তারা মাইন বহনকারী ডলফিন ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজ হামলার সম্ভাবনার কথা বিবেচনা করছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দীর্ঘদিন ধরে সামরিক কাজে ডলফিন ব্যবহার করে আসছে। মার্কিন নেভির মেরিন ম্যামাল প্রোগ্রাম অনুযায়ী বোতলনোজ ডলফিন ও সমুদ্র সিংহ পানির নিচে মাইন শনাক্ত ও উদ্ধার করার কাজে প্রশিক্ষিত। তবে এগুলো কোনোভাবে আত্মঘাতী বা হামলাকারী হিসেবে ব্যবহৃত হয় না। প্রতিবেদন অনুযায়ী ডলফিনদের অত্যন্ত
উন্নত শোনার সক্ষমতা রয়েছে, যা অন্ধকার বা ঘোলা পানিতেও বস্তু শনাক্ত করতে সহায়তা করে। এই কারণেই তারা পানির নিচে মাইন শনাক্তে কার্যকর ভূমিকা রাখে। রাশিয়া অতীতে বন্দর নিরাপত্তায় সামুদ্রিক প্রাণী ব্যবহার করেছে বলে, তবে ইরান 2000 সালে ডলফিন সংগ্রহ করলেও বর্তমানে তাদের কোনো সক্রিয় সামরিক ডলফিন কর্মসূচি আছে এমন প্রমাণ নেই। সব মিলিয়ে মাইন বহনকারী ডলফিন ব্যবহারের ধারণাটি এখনো নিশ্চিত তথ্য নয়, বরং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচিত একটি সম্ভাব্য ও বিতর্কিত দাবি হিসেবে রয়ে গেছে। ইরানের বিরুদ্ধে চালানো যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন শান্তি চায়। মঙ্গলবার 5 মে হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে রুবিও জানান, অভিযানে নির্ধারিত লক্ষ্য অর্জিত হওয়ায় এখন ওয়াশিংটন সংঘাত নয়, বরং শান্তিপূর্ণ সমাধানের পথে এগোতে চায়। রুবিও বলেন, অপারেশন এপিক ফিউরি সমাপ্ত হয়েছে। আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। আর কোনো নতুন উত্তেজনা চাই না। শান্তির পথই আমাদের অগ্রাধিকার। তিনি আরো জানান, মার্কিন প্রশাসন একটি কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। বুধবার 6 মে রয়টার্স জানিয়েছে 14 দফার একটি সমঝোতা স্বাক্ষর হতে পারে দুদেশের মধ্যে, যার অর্থ সংঘাত এখানেই থামছে। ইরান সেক্ষেত্রে হরমুজ প্রণালী খুলে দিতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম বন্ধ করা হয়েছে। তাহলে কি এর অর্থ দাঁড়ায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধ শেষ? রুবিও বলেছেন, অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে। আমরা এই অভিযানের লক্ষ্য অর্জন করেছি। আমরা নতুন কোনো সংঘাত চাই না। প্রেসিডেন্ট একটি সমঝোতা চান। এ সময় তিনি পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার প্রচেষ্টারও কথা উল্লেখ করেন। গত মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়, তবে উভয় পক্ষই নতুন প্রস্তাব দিয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্য কোনো দিন। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা অগণন।